প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখন আমার আলোচনা বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথমপত্রের কার্যপত্র ওয়ার্কশিট চ্যাপ্টার নিয়ে। আমি আজকে কার্যপত্রের পরিচিতি তুলে ধরতেছি। কার্যপত্র বা যারা আমার কথাগুলো শুনতেছ, খাতাগুলো রেডি করে প্রত্যেকটা কথা লিখে নাও, নোট আপ করে নাও। কার্যপত্র হিসাব চক্রের কোনো দাগ নয়। কার্যপত্র হিসাব চক্রের কোনো দাস নয়। ইহা আর্থিক অবস্থার বিবরণী, লিখবা। আর্থিক বিবরণী প্রস্তুতের একটি খসড়া বা তালিকা বিশেষ। যেমন তোমার একটা কথা বলতেছি, যেমন তোমার বোনের বিয়ে উপলক্ষে তোমার আব্বা এখন অনুষ্ঠান করবে। তোমার আব্বা ডেকোরেশনকে ডাক দিয়েছে যে আসেন আমাকে একটা এস্টিমেট দিয়ে দেন। তখন ডেকোরেশন বলবে যে আপনি কত মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট করবেন, কত মানুষকে আপনি খাওয়াবেন। তখন যদি তোমার আবার 500 মানুষের কথা বলে দেয়, তখন ডেকোরেশনের যিনি মালিক, যিনি বাবুর্চি বা যিনি রান্না তৈরি করবেন, উনি বলবেন যে চাউল এত কেজি, পোস্ত এত কেজি, মোরগ এত কেজি, বা তোমার সবজি এত কেজি লাগবে, টমেটো এত কেজি। প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট যেগুলো উপাদান লাগবে, এলিমেন্টসগুলো প্রত্যেকটা উনি ভাগে বলে দেন, পরিমাণ বলে দেন। সেই আলোকে বাজার করা হয়, বাজার করে সেই আলোকে খাবার প্রস্তুত করা হয় নাকদ ওজনে। ঠিক তদ্রূপ আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি কি দিয়ে? আয়, ব্যয়, দায় সম্পদ। আয়, ব্যয়, দায় সম্পদে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। তার মধ্যে আয় আর ব্যয় হচ্ছে আয় বিবরণী, দায় আর সম্পদে আর্থিক অবস্থার বিবরণী। তখন আমরা আমাদের ব্যবসার পুরো বছর আয় কত টাকা, ব্যয় কত টাকা, একটা তালিকা তৈরি করবো। পুরো বছর আয়ের খাতেগুলো আর ব্যয়ের খাতেগুলো, দায়ের খাতেগুলো, সম্পদের খাতেগুলো, এই যে তালিকা তৈরি করলাম, এর নাম কি? কার্যপত্র। কথা বোঝা গেছে? তবে কার্যপত্র প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী প্রস্তুতের আগে। যেমন বিয়ের অনুষ্ঠান যখন মেহমান আসবে, মেহমানকে আসার পরে বাজার করা হয় না, আগে বাজার করা হয়? তাহলে আগে বাজার করা হয়, খালি এস্টিমেট নিয়ে বাজার করা হয়। বাজার করার পরে খাবার তৈরি করা হয়, খাবার তৈরি করার পরে পরিবেশন করা হয়। ঠিক তদ্রুপ আগে কার্যপত্র প্রস্তুত করা হয়, প্রস্তুতের আলোকে তালিকা দেখে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। বুঝছো তো? আসো, এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী। এক মালিকানা ব্যবসায়ের কার্যপত্র। এক মালিকানা ব্যবসায়ের কার্যপত্র সাধারণত 10 গড়া। এক মালিকানা ব্যবসায়ের কার্যপত্র সাধারণত 10 গড়া হয়। কি বলছি বলতো? এক মালিকানা ব্যবসায়ের কার্যপত্র সাধারণত কয় গড়া হয়? 10 গড়া। কয় গড়া? 10 গড়া হয়। যে 10 গড়া, এবারে বলে দিচ্ছি, শুধু কার্যপত্র 10 গড়া নয়। আমি এবারে পরিচিতি করে দিচ্ছি। কার্যপত্র 10 গড়া নয়, কার্যপত্র 8 গড়া নয়, কার্যপত্র 12 গড়া নয়। কার্যপত্র 8 গড়া হয়, 10 গড়া হয়, 12 গড়া হয়। 8 গড়া কখন হবে? সাধারণত আমরা এখন বলবো 10 গড়ার বিপরীত হচ্ছে 8 গড়া। কি সেটা? যেমন আমরা 8 গড়ার 10 গড়াতে করি অসমুদ্রে আমিল সমন্বয়। আমি সব লিখে দিব, অসমুদ্রে আমিল সমন্বয়, সমুদ্রে আমিল, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। প্রত্যেকটা কলামের ডেবিট কার্ড মিলে কোনটা কত? 2টা কত? 5 2 কত? 10। যখন আমাকে 8 গড়া কার্যপত্র প্রস্তুত করতে বলবে, তখন সমন্বয় ঘরটা হবে না, তখন হবে কি? অসমুদ্রে আমিল, বড় আমিল, সমুদ্রে আমিল, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, 4 2 8। যখন আমাকে 12 গড়া বলবে, তখন 12 গড়া কখন বলবে? সাধারণত কোম্পানির ক্ষেত্রে কার্যপত্র 12 গড়া। কোম্পানির ক্ষেত্রে কত গড়া হয়? 12 গড়া হয়। তো এটা কোম্পানি নাকি 12 গড়া হবে কিনা, এটা একটা চেনার উপায় শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 12 গড়া চেনার উপায় হচ্ছে, যদি প্রশ্নের মধ্যে আয়কর প্রদান বা লভ্যাংশ প্রদান, শেয়ার মূলধন, বলতো আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, বলতো আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, শেয়ার মূলধন, সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফা বা মূলধন যদি থাকে 100% বুঝতে হবে এটা কোম্পানি, এটা 12 গড়া। কয় গড়া? তাহলে আর বলে দিচ্ছি, লভ্যাংশ প্রদান লেখা নেই, আয়কর প্রদান লেখা নেই, লেখা আছে শেয়ার মূলধন। শুধু শেয়ার মূলধন লেখা থাকলে বুঝতে হবে 12 গড়া। কয় গড়া? 12 গড়া। শেয়ার মূলধন লেখা নাই, লেখা আছে সংরক্ষিত আয় বা রক্ষিত আয়,
মুনাফার উদ্বৃত্ত বা অবর্ধিত মুনাফা 100% ক করা 12 করা ক করা 12 করা। আর যদি এগুলো দেওয়া না থাকে তাহলে ক করা স্বাভাবিক 10 করা ক করা 10 করা। আর 8 করা কখন করবে বললে 8 করা করা যাবে না 8 করা করা যাবে না। ঠিক আছে তো? তাহলে স্বাভাবিক কার্যকর ক করা 10 করা। কার ক্ষেত্রে? এক মালিকানা ব্যবসায়ীর ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে ক করা 12 করা। 8 করা কখন করব বললে তাহলে করব। ঠিক আছে? তাহলে আমরা লেখো এক মালিকানা ব্যবসায়ীর কার্যপত্র বা লেখো 10 গড়া কার্যপত্র 10 গড়া কার্যপত্র 10 গড়া 10 গড়া কার্যপত্র 5টি ধাপে প্রস্তুত করতে হয়। অসমান্তরাল আমিল ডেবিট ক্রেডিট দাও লিখে নাও অসমান্তরাল আমিল ডেবিট ক্রেডিট এটাকে ইংরেজিতে বলা হয় আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখছো দ্বিতীয়টা হচ্ছে সমন্বয় ডেবিট ক্রেডিট এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজাস্টমেন্ট সমন্বিতরা আমিল ডেবিট ক্রেডিট এটাকে কিন্তু বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট ইংরেজিতে বলা হয় ইনকাম স্টেটমেন্ট আর্থিক অস্ত্রের বিবরণী বা উদ্বর্তপত্র বা স্থিতিপত্র ইংরেজিতে বলা হয় ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট এই তাহলে দেখো তো আমি কটা লিখেছি কটা লিখেছি 5টা দাম 5 বলে 10 কয় করে এটা 10 করে লেখা হয়েছে তো হ্যাঁ এটা তোমাদেরকে বলেছি আমি সবগুলো স্টেপ বাই স্টেপ এখন নিয়ে লেখাবো দেখো লাগা লাগা একটা মাত্রা প্রথমত লেখো প্রথমত লিখো প্রথমত লিখতে পারবে বানানটা প্রথমত দিয়ে লেখো মানে প্রথম স্টেপে কি কাজ করবো লেখো উদ্দীপকের আলোকে খতিয়ান উদ্বৃত্ত সমূহকে উদ্দীপকের আলোকে খতিয়ান উদ্বৃত্ত সমূহকে ডেবিট ক্রেডিট সাজিয়ে আমি আবার বলি উদ্দীপকের আলোকে খতিয়ান উদ্বৃত্ত সমূহকে ডেবিট ক্রেডিট সাজিয়ে লিখতে হবে যেখানে রেয়ামিলের দফা লেখা শেষ সেখানে যোগফল করে জের টেনে দিতে হবে সেখানে যোগফল করে জের টেনে দিতে হবে কথা বোঝা গেছে দ্বিতীয়ত মানে সেকেন্ড স্টেপ আমরা যাচ্ছি আর তুমি প্রথম স্টেপ কোর্স আমিল করে ফেলেছো খতিয়ান উদ্বৃত্তের আলোকে আমরা জানি খতিয়ান উদ্বৃত্তের রেয়ামিল হয় রেয়ামিল আর নাম কি অসমন্বিত রেয়ামিল কেন এটাকে অসমন্বিত রেয়ামিল বলা হয় এই রেয়ামিলে কোনো সমন্বয় কাজ হয় না শুধু খতিয়ান উদ্বৃত্তগুলো সাজিয়ে লেখা হয় এর নাম হচ্ছে অসমন্বিত রেয়ামিল মানে সমন্বয়ের কাজ ছাড়া ঠিক আছে জি দ্বিতীয়ত হচ্ছে সমন্বয় সমন্বয়ের কাজ করতে হবে অর্থাৎ সমন্বয়গুলোর দাখিলা
সমন্বয়গুলোর দাখিলার মাধ্যমে সমন্বয় দাখিলার যেই দফাটি রা মিলে থাকবে আমি আবার বলি, সমন্বয় দাখিলার যেই দফাটি রা মিলে থাকবে, সমন্বয় দাখিলার যেই দফাটি রা মিলে থাকবে, দেখছো তা যে দফাটি রা মিলে থাকবে তা রা মিলে যোগফলের সামনে রা মিলের যোগফলের সামনে জাবদ অনুযায়ী সমন্বয় করে র্যামলের যোগ করে সামনে র্যামলের দফার সামনে লিখবে, সরি র্যামলের দফার সামনে যোগ করো না, র্যামলের দফার সামনে জাবদ অনুযায়ী সমন্বয় করে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বলবে, এখানে কথা বুঝে নিচ্ছি। মানে হচ্ছে যে যদি দফাটি সমন্বয় করে ডেবিট যদি হয়, যেমন আমি বলে দিচ্ছি বেতন বকেয়া যাবত হচ্ছে বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট, তাহলে মনে করো র্যামিল বেতন আছে, র্যামিল কি আছে বেতন, তাহলে র্যামিল বেতন ডেবিটে আছে, যাবত বেতন কোথায় আছে ডেবিটে, তাহলে ওই র্যামিল বেতনের সামনে সমন্বয় করে ডেবিট বেতন, র্যামিল বেতন কত মনে করো র্যামিল আছে 20,000 টাকা, কত টাকা আছে, তাহলে র্যামিল বেতন 20,000 টাকার সামনে সমন্বয় করে ডেবিটে আমরা লিখবো হয়তো বকেয়া লাগছে 5, কত টাকা আছে, তাহলে 20,000 টাকার সামনে কত লিখবো 5, কত লিখবো 5। যদি যেমন যদি অগ্নি বেতন, তাহলে যাবত হচ্ছে অগ্নি বেতন ডেবিট বেতন ক্রেডিট, তাহলে র্যামিল আছে বেতন 20,000 ডেবিটে, যাবত আছে কোন দিকে বেতন বলে তো ক্রেডিটে, তাহলে যাবত ডেবিট থাকলে সমন্বয় করে ডেবিট লিখবো, যাবত যদি ক্রেডিট থাকে লিখবো সমন্বয় করে ক্রেডিট, কত বোঝা গেছে, তাহলে আমরা ডেবিট করে লিখবো, লেখার পরে বা ক্রেডিট করে লিখবো, যদি দুইটা ডেবিট হয় তাহলে যোগ করবো, কত বুঝো দুইটা ডেবিট লিখে করবো যোগ করবো, আর যদি একটা ডেবিট একটা ক্রেডিট হয় তাহলে আমরা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করলে যদি ডেবিট বড় হয় তাহলে বলবো সমুদ্রে আমরা ডেবিট, যদি ক্রেডিট বড় হয় সমুদ্রে আমরা করে ক্রেডিট, কত বোঝা গেছে, হ্যাঁ তাহলে কি লিখছো তোমরা, র্যামিল দফার সামনে সমন্বয় করে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিয়ে দেখছেন, তারপর র্যামিল দফার সাথে সমন্বয় দফা যোগ বিয়োগ করার পর দফাটি সমন্বিত র্যামিলের ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে, সমন্বিত র্যামিলের ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে, দেখছো দাঁড়িয়ে সমন্বিত র্যামিলে বসার পর দফাটি আয় বা ব্যয় হলে আয় বিবরণীতে দায়ভার সম্পদলে আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে, দায়ভার সম্পদলে আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে। এখানে একটা কথা বলে দিচ্ছি, যেমন কি সেটা মনে করো আমি বলছি বেতন র্যামিল আছে 20,000, সমন্বয় আছে ডেবিটে কত 5, যেহেতু বকেয়া বেতন কারণে বেতন ডেবিট পাই, কেন তাই না, তাহলে 20 আর 5 কত 25, তাহলে 5,000 টাকা উঠবে সমন্বয় র্যামিল ডেবিট। এবার এই ঘরে আসার পর চিন্তা শুরু হয়ে যাবে, এটা কি আয় না ব্যয়, দায় না সম্পদ। যেমন আমরা এই দিক থেকে যারা আমরা যাই লক্ষ্মীপুর যার বাসিন্দা
তারা যখন লক্ষ্মীপুর, যেমন রায়পুর, রামগতিতে যারা ঢাকাতে যায়, চট্টগ্রামে যায়, তাদের প্রত্যেকের বাস সুমনি চৌরাস্তাতে যায় থামে, বেঙ্গল চৌরাস্তাতে যায় থামে। এরপর যদি মাইজি বাজার দিকে যায়, তাদের এইদিকে গাড়ি যাবে, চট্টগ্রাম দিকে গাড়ি এদিকে যাবে, আর ঢাকা গাড়ি এদিকে যাবে। তার মানে স্টেশন কোনটা দেবে? চৌমনি চৌরাস্তা। ঠিক তদ্রুপ আমার বোঝার জন্য বলি, তোমাদের এই যে আমাদের কার্যপত্র সমুদ্রে আমরা চৌমনি চৌরাস্তা, এখানে প্রত্যেক লাইনটি যাবে, র্যাম লাইনটিও যাবে, সব লাইনটিও যাবে। যাওয়ার পরে যদি সেটা ঢাকা হয় তাহলে এদিকে যাবে, যদি সেটা শ্রীনগর তাহলে এদিকে যাবে। ঠিক তদ্রুপ যদি সেটা আইবিআরএনটি হয় তাহলে আইবিআর যাবে, আর যদি দায়ের সম্পদ তাহলে আর্থিক অবস্থায় চলে যাবে। ঠিক আছে, আইবিআর এই করে যাবে, আর যদি দায়ের সম্পদ এই করে চলে যাবে। তবে পার্থক্য হচ্ছে যদি সেটা সমুদ্রে আমরা ডেবিট করে বসে, যে করে বসে সামনের দিকে আইগলে গেল ডেবিটে, আর যদি আইবিতে গেল ডেবিটে, মানে আমি কথা বলে দিচ্ছি, যদি সেটা সমুদ্রে আমরা ডেবিটে বসে, আইবিতে বসলো ডেবিট, আর্থিক অবস্থা বসলেও কি ডেবিট। যদি সেটা সমুদ্রে আমরা ক্রেডিট করে থাকে, আইবিতে বসলেও ক্রেডিট, আর্থিক অবস্থা বসলেও কি ক্রেডিট। মানে এখানে পক্ষ চেঞ্জ হবে, পক্ষ চেঞ্জ হবে না। যেটা সমুদ্রে আমরা ডেবিট, সেটা যে করে পড়বে ডেবিট, যেটা সমুদ্রে আমরা ক্রেডিট, সেটা যে করে পড়বে কি ক্রেডিট। কথা কি বোঝা গেছে? কিন্তু কিন্তু সমন্বয় দাখিলার যে দফাটি, সমন্বয় দাখিলার যে দফাটি রা মিলে থাকবে না, রা মিলে থাকবে না। তার মিলে দফা বা যোগফলের নিচে, তার মিলে দফা, তার মিলে দফা বা যোগফলের নিচে, রা মিলে দফা বা যোগফলের নিচে, যোগফলের নিচে জাবেদা অনুযায়ী, যোগফলের নিচে জাবেদা অনুযায়ী, জাবেদা অনুযায়ী লিখছো সমন্বয়ের করে, সমন্বয়ের করে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে, সমন্বয়ের করে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। লেখো তোমরা, সমন্বয়ের ঘরে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। দেখছো নি? সমন্বয়ের ঘরে বসার পর সমন্বয়ের ঘরে বসার পর দফাটি সমন্বয়ের পক্ষ অনুযায়ী, সমন্বয়ের পক্ষ অনুযায়ী দফাটি সমন্বয়ের পক্ষ অনুযায়ী সমন্বিত রা মিলে, সমন্বিত রা মিলে ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। লিখছ? সমন্বিত রা মিলে বসার পর দফাটি, সমন্বিত রা মিলে বসার পর দফাটি, দফাটি আয় বা ব্যয় হলে, আয় বা ব্যয় হলে আয় বিবরণীতে, আয় বিবরণীতে দায় বা সম্পদ হলে, দায় বা সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে, দায় বা সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে পড়বে। যেমন আমি কিছুক্ষণ বলেছি বকেয়া বেতন, যেমন দাওয়াতে ছিল বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। বেতন রেমিলে ছিল, এটা বসে গেছে এখানে, কিন্তু বকেয়া বেতন রেমিলে নাই, তাই চলে যাবে রেমিলে দফার নিচে বা দক্ষিণ নিচে চলে যাবে। তাই বকেয়া বেতন কোথায় আছে? জাবাদাতে ক্রেডিট। অতএব যেহেতু জাবাদাতে ক্রেডিট, সমন্বয় গড়েও ক্রেডিট, সমুদ্র রেমিলের গড়েও ক্রেডিট। বলছি সমন্বয় পক্ষ অনুযায়ী, যেটা সমন্বয় গড় ডেবিট সেটা সমুদ্র রেমিল গড়েও ক্রেডিট, যেটা সমন্বয় গড় ডেবিট সমুদ্র রেমিলেরও ডেবিট। তাহলে পক্ষ অনুযায়ী চলে গেছে সমুদ্র রেমিল ক্রেডিট। এবার চলে যেতে হবে কি বকেয়া বেতন কি দায়। অতএব চিন্তা করে আমরা লিখবো এটা আয় ব্যয় এন্ট্রি নয়, এটা দায়ের এন্ট্রি, এটা আর্থিক অবস্থা ক্রেডিট। বলো তো? তবে একটা কথা তোমাদের শিখে রেখে দিচ্ছি, 10 ঘরের কার্যপত্রের মধ্যে রেমিলের দফা হোক আর সমন্বয় দফা হোক, প্রত্যেকটা কয় ঘরে? 3 ঘর। কয় ঘরে? 3 ঘর বড় কয় ঘরে? তাহলে বকেয়া বেতন বলছি সমন্বয়ের ঘরে ক্রেডিট, সমুদ্র রেমিলের ক্রেডিট, আর্থিক অবস্থা ক্রেডিট, 3 ঘর হয়েছে নি। প্রত্যেকটা দফা কয় ঘরে?
10 ঘরে কাটতে হবে, প্রতিটি আংটি কয় ঘরে পড়বে? 3 ঘরে পড়বে। কয় ঘরে? 3 ঘরে পড়বে। ঠিক আছে, এটা তৃতীয়ত আসো, তৃতীয় নিয়মে চলে আসো। তৃতীয়ত হচ্ছে লেখো, র্যামলের যে সকল দফার কোনো সমন্বয় থাকবে না। তৃতীয়ত, র্যামলের যে সকল দফার কোনো সমন্বয় থাকবে না, কোনো সমন্বয় থাকবে না, তা র্যামিল থেকে সরাসরি, র্যামিলের পার্শ্ব অনুযায়ী সমন্বিত র্যামিলের ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। লিখছ, ডেবিট পাশে বা ক্রেডিট পাশে বসিবে। ধরি সমন্বিত র্যামিলে বসার পর, দফাটি আয় বা ব্যয় হলে আয় বিবরণীতে দায় বা সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। দায় বা সম্পদ হলে আর্থিক অবস্থার বিবরণীতে বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, নগদ তো হবে, এটা র্যামিলে আছে, মনে করো 20,000 টাকা আছে। র্যামিল কোন দিকে? এটা ডেবিটে। কোথায়? ডেবিটে। 20,000 টাকা আছে, এটা কোনো সমন্বয় নাই, তাহলে এটা ডাইরেক্ট অ্যাকশন। র্যামিল থেকে সরাসরি কোথায়? সমন্বিত র্যামিলে, যেহেতু র্যামিলে ডেবিট, সমন্বিত র্যামিলেও ডেবিট। কত? 20,000। কাগরে যাবে 2 ঘর, এটা কি? সম্পদ। আবার আর্থিক অবস্থা ডেবিট 3 করেছি নি। আচ্ছা, মনে করো আটপত্র আছে, আটপত্র মনে করো লেখা আছে 1 লাখ টাকা, এটা কোনো সমন্বয় নাই, তাহলে আটপত্র সরাসরি, আটপত্র কোথায়? র্যামিল থেকে কোথায়? সরাসরি সমন্বিত র্যামিল। এখানে এটা কি বলতো? সম্পদ। আবার আর্থিক অবস্থা ডেবিট। যেমন হয়তো ভাড়া, কি লেখা আছে? ভাড়া কত টাকা লেখা আছে? মনে করো 15,000 টাকা আছে, ভাড়ার কোনো সমন্বয় নাই মনে করো, তাহলে ভাড়া 15,000 টাকা, র্যামিল থেকে সরাসরি সমুদ্র ডেবিটে, এটা কি? ব্যয়, আয়ের ডেবিট। কি বলতো? আয় ব্যয় ডেবিটে। বিক্রয়, মনে করো বিক্রয় আছে 5,20,000 টাকা, কোনো সমন্বয় দেওয়া নেই, এই বিক্রয় 5 লাখ টাকার আছে র্যামিলে ক্রেডিট, সরাসরি সমুদ্র র্যামিলে ক্রেডিট, এটা কি? আয়ের আন্টি, অতএব এটা আয় বিবরণী ক্রেডিট। কোথায় বলতো? ক্রেডিট। পাওনাদার, কোনো সমন্বয় দেওয়া নেই, পাওনাদার প্রদেশ বা ক্রয় করতে বা দেয় না, এটা কোনো সমন্বয় লেখা নেই, এটা কোথায়? র্যামিল থেকে সরাসরি সমুদ্র র্যামিলে ক্রেডিট, এটা কি? ধার, আর্থিক অবস্থা ক্রেডিট। কথা বুঝা গেছে? তাহলে চতুর্থ নিয়মে চলে আসো। চতুর্থ আসো, দেখো আয় বিবরণীর ডেবিট বা ক্রেডিট পাস, যেটা বড় হয় সেটা আগে যোগ করতে হবে। ডেবিট পাস বা ক্রেডিট পাস যেটা বড় হয় সেটা যোগ করতে হবে, সেটা আগে যোগ করতে হবে। যদি ক্রেডিট পাস বা আয়ের পাস বড় হয়, ক্রেডিট পাস বা আয়ের পাস বড় হয়, তাহলে ক্রেডিট পাস বা আয়ের পাস যোগ করে, যোগফল ডেবিট পাশে এনে, ডেবিট পাশের ব্যয়সমূহ বাদ দিলে বা খরচসমূহ বাদ দিলে নেট লাভ বা নেট আয় পাওয়া যাবে।
নেট লাভ বা নেট আয় পাওয়া যাবে। হ্যাঁ, একটা কথা শিখে দিচ্ছি, নেট লাভ মালিকানা শর্ত বৃদ্ধি করে এবং মূলধন বৃদ্ধি করে। আমরা জানি মূলধন বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। যেহেতু নেট লাভ বা নেট আয়ের মূলধন বাড়ে, তাহলে এটা আবার আর্থিক অবস্থা কি করে, আবার কোথায় আর্থিক অবস্থা ক্রেডিট, কোনটা নেট লাভটা কোথায় বলো তো? নেট লাভ বা নেট আয় যেটা হবে সেটা আবার কোথায় বলবো? আর্থিক অবস্থা ক্রেডিট, আর্থিক অবস্থা ক্রেডিটে। আর যদি আমাদের উল্টাটা বলে দিচ্ছি, ব্যয়ের পার্ট বড় হয়, মানে কি ডেবিট পার্ট যদি বড় হয়, কথা শোনো আগে, ডেবিট পার্ট যদি বড় হয় বা ব্যয়ের পার্ট বড় হয়, তাহলে ব্যয় বড়, ডেবিট পার্ট টাকা যোগ করলাম, যোগ করে কোন দিকে আনবো? ক্রেডিটে আনি। ব্যয় বেশি আয় কম, তাহলে কি হবে? নিট ক্ষতি। কি বলতো? নিট ক্ষতি। তখন আমরা ব্যয় থেকে আয় বাদ দিয়ে নিট ক্ষতি বের করবো। এই নিট ক্ষতি আমরা কি করবো? মূলধন কি করে? কমাই দেয়। মূলধনটাকে বিক্রি না, মূলধন যেহেতু কমিয়ে হ্রাস করে দেয়, এটা আর্থিক অবস্থা কোথায়? ডেবিট। আর্থিক অবস্থা কোথায়? ক্লিয়ার্স? আচ্ছা, পঞ্চমত বলে দিচ্ছি। পঞ্চমত হচ্ছে যে পঞ্চমত সমন্বয়, সমন্বয় কমা সমন্বিত আমিল, সমন্বিত আমিল কমা আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী যোগ করে ডেবিট ক্রেডিট সমান করে, ডেবিট ক্রেডিট সমান করে, ডেবিট ক্রেডিট সমান করে যোগফল যে রেটে দিতে হবে, যোগফল যে রেটে দিতে হবে। যে রেটে দিতে হবে, ঠিক আছে? তবে এখানে একটা কথা তোমাদের আগে বলেছি, এখন আবার বলি। আমি আগে বলেছি প্রতি দফা দর্শকের কাছে প্রতি দফা কয় করে? 3 ঘরে। কয় ঘরে? 3 ঘরে বসবেই বসবে। কয় ঘরে? 3 ঘরে। আবার একটা কথা তোমাদের স্মরণ রাখতে হবে, র্যামলের দফা সমনের ঘরে, সমনের দফা র্যামলের ঘরে কোনোভাবে লেখা যাবে না। যেটা র্যামল অ্যান্টি ডাইরেক্ট কোথায়? সমন্বিত র্যামলে। যেটা সমন অ্যান্টি সেটা কোথায়? সমন্বিত র্যামলে। তাহলে র্যামলেনটা কোথায় লেখা যাবে না? সমন্বয় ঘরে লেখা যাবে না, সমন্বয় অ্যান্টি র্যামলে ঘরে লেখা যাবে না। কিন্তু র্যামিল এবং সমন্বয় প্রত্যেকটি অ্যান্টি সমুদ্র র্যামিল নামক চৌরাস্তা ঘরে, কোন ঘরে? সমুনি চৌরাস্তা নামক কোন ঘরে? সমুদ্র র্যামিল ঘরে বসবেই। এইগুলো লেখার পরে শুরু হবে চিন্তা। যদি সেটা আয় ব্যারেন্টি হয় তাহলে কোথায়? আয় বিভিন্ন করে। যদি সেটা আয়ের সম্পদ হয় অবশ্যই আর্থিক অবস্থা করে। ঠিক আছে, আজকে পর্যন্তই। হয়তো তোমার আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের প্রতি বিশেষ অনুরোধ আমার জানাচ্ছি। আল্লাহ হাফেজ।